চলেন এখন শুরু করুন। পরে আমরা শুরু করি। এমনিতে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে, বুঝতে পারছি। দিদি, দেখেন সজীব যখন ছিল তখন আমি প্রতিদিনই বাসায় আসতাম। সজীব মারা যাওয়ার পর 10 দিন 5 দিন পর পর আপনাদের বাসায় আসি, কিন্তু সজীবের কথা দিদি বলতে পারি না। সুজন ঢাকা থাকে, 3 মাস 4 মাস পর পর বাড়িতে আসে। আমি দিদি সবই বুঝতে পারি, আপনার একাকিত্ব জীবন খুব কষ্টের। যদি আপনি কিছু মনে না করেন, যদি দাদাকে শেয়ার করেন, আপনার কষ্টটা আমি আশা করি পূরণ করতে পারবো। আর মন মন মরা হয়ে বসে থাকলে কে দেখে? আর খুশি ভাবে বসে থাকলে কে দেখে? আমার কপাল, আমার এই কপালের উপর আল্লাহ যা লিখছে তাই হইব। আমার এই বিষয় নিয়ে কিছু বলার নাই। দেখেন, আমি আপনার সব আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিতে পারবো। আচ্ছা বাদ দেন, যেহেতু আইসেন, লন ভিতরে যে একটু চা পানি কিছু খাইবেন। আহেন। ঠিক আছে, চলেন। বসেন দাদা। কন, আপনার কি দেবো? চা খাবেন নাকি শরবত খাবেন? তো চা দিলেই হবে, কিন্তু বাসায় আসলে আমার কাছে ভালো লাগে না, বুঝছো? সজীব মারা যাওয়ার পর থেকে আমার খুবই যে খারাপ লাগে, কি করব। খারাপ তো শুধু আপনাকে একা লাগে না, আমাকেও তো খারাপ লাগে। আমার তো আর কোনো বড় ভাসুর টাসুর নাই, উনি একা ছিল। আমার খুব আদর করছে, খুব ভালোবাসছে। যখন যেটা লাগে চাওয়ারা গায়না দিছে। আমার জামাইয়ের চাইতে বেশি ভালোবাসছে। সেই মানুষটা এখন এই দুনিয়াতে নাই। কষ্ট কি আমাদের লাগে না? অনেক কষ্ট লাগে। যাই হোক, এইসব কথা কইলেই কষ্ট হইব, আর কিচ্ছু না। আপনি বলেন, আমি আপনার জন্য কিছু একটা নিয়ে যাবো। হ্যাঁ? ঠিক আছে। দেন দেন দিদি, চা খুব পিপাসা লাগছে, বুঝছেন? আমার চা ঘন ঘন খেতে হয়। ও, দিদি, আসলে আপনার একটা কথা শুনে আমার খুব খারাপ লাগছে, যে বললেন আপনার একটা ভাষণ নেই। ভাষণ নাই মানে, সজীব মারা গেছে তাতে কি হয়েছে? আমি তো আপনার ভাসুর, সজীব তো আমার বন্ধু। আপনি যদি আমাকে আপনার ভাসুরের জায়গাটা দেন তাহলে যদি মনে হয় ভালো হবে আর কি। আসলে হয়েছে কি, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আমার ভাষণ নাই। 2 দিন আগে হোক পরে হোক, কারো না কারো এই পৃথিবী ত্যাগ করতে হইব। ওইটা নিয়ে আফসোস করলে তো হইব না। কিন্তু আমার সবচেয়ে বড় আফসোস কি জানেন? সুজন। আমাকে বিয়ে হয়েছে বেশি দিন না, সব কিছু তো জানেন। মাত্র 1.5 বছর বিয়ের বয়স। এই বিয়ের পর থেকে ও সবসময় ব্যবসার কাজে ঢাকার বাইরে থাকে। আমার সময় দেয় না ঠিকঠাক মতো। সবসময় শুধু কাজ, ব্যবসা, এটা সেইটা, নিজের পার্সোনালিটি, এগুলো নিয়েই থাকে। আমি যে একটা মানুষ, আমার কোনো গুরুত্বই তার কাছে নাই। গুরুত্ব থাকলে তো আর এরকম ব্যবহার করে না। আমি দেখি আমাকে নিচের ফ্ল্যাটের যে ভাড়াটিয়া, তার নামে বিদেশ থাকে। তার নামে বিদেশ থেকেও মনে করেন 6 মাস 7 মাস পরে পরে বাড়িতে আসে। পাশের বাড়ির রুজিনা আপার জামাই, ঢাকা অনেক বড় একটা বিজনেস তার। সে মাসে 2-3 বার করে বাড়িতে আসে, বেড়াইতে আসে, তার বাচ্চা কাচ্চা দেখে, বউরে দেখে। কিন্তু আমার কি কপাল দেখেন, আমার জামাইটা বিয়ের পর থেকেই খালি ঢাকা, কাজকর্ম, এটা সেটা নিয়ে বিজি।
ঢাকা গেলে না 3-4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছরও জায়গা আমার কাছে আহে না। সবচেয়ে বড় কথা কোনটা জানেন? আমাদের বিয়ের এই 1.5 বছরে ওর সাথে যদি সামনাসামনি দেখা হয়, মাত্র 3 থেকে 4 বার হয়েছে। এই কষ্টগুলো আমি মেনে নিতে পারি না। নিজের কাছে খুব খারাপ লাগে, খুব একা একা মনে হয়। একাকিত্ব জীবন খুব কষ্টের জীবন। না পারি কাউকে কইতে, না পারি সইতে। আমার কপালে যা আছে তাই হইব। আচ্ছা ভাইজান, কথা বলতে বলতে আপনার চা কখন শেষ হয়ে গেছে আমি খেয়ালই করিনি। আর কিছু খাবেন? নিয়ে আসি? না না না, আর কিছু খাবো না দিদি। এবার কি আমি চলে যেতে পারি? হ্যাঁ, আরেকদিন আসবেন। ঠিক আছে, আরেকদিন এসে দিদি ফোন করে খেয়ে যাবো। হ্যাঁ, না না, বললাম আর কি, আরেকদিন আসবো, আয়সা আপনি যা বলবেন আমি তাই খাবো। আচ্ছা তো ঠিক আছে। আজকে তাহলে দিদি আসি। হ্যাঁ? আচ্ছা আচ্ছা। ওরে কৃষ্ণ, ওরে কৃষ্ণ, ওরে কৃষ্ণ। তাহলে দিদি আসি আমার। মানুষটা আসলে খুব ভালো। এই যে মানুষ যে বলে এক এক ধর্মীয় মানুষ এক এক রকম, এক এক ধর্মীয় মানুষ এক এক রকম হলো, যে ভালো আসলে তার মন ভালো। আর কথাবার্তা শুনে কেন যেন আমার ভাসুরের কথা মনে পড়ে যায়। সেম আমার ভাসুরের মতো দেখতে। কিন্তু ভাসুরটা মরে যাওয়ার পর থেকে বাড়িটা যেন কেমন খালি খালি লাগে। আগে তো যাও 2-একটা সুখ দুঃখের কথা বলতে পারতাম ভাসুরের সাথে, এত একা একা লাগতো না। ভাসুরটা মরে যাওয়ার পরে খুব একা একা লাগে। উফ, কাজ করতে হইব তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? হ্যাঁ, আছি কোনো রকম। তুমি কেমন আছো? আমি আর কেমন থাকবো, যেমন রাখছো তেমনই আছি। যেমন রাখছি তেমন আছি। হ্যাঁ, তুমি তো ভালো থাকারই কথা। হ, তোমরা পুরুষ মানুষ তো এটাই চিন্তা করো যে আমরা বাড়িতে বসে থাকি, খুব ভালো আছি, খুব আরামে আছি। আমাগো লাইফে অশান্তি বলতে কিচ্ছু নাই। যত অশান্তি শুধু তোমাকে পুরুষ মানুষের লাইফে আছে। নিজের যে কি মনে করো তোমরা, আল্লাহ জানে। উম, তোমার আর কি বুঝলাম না। তুমি তো ঘরে রান্তাছো, খাইতেছো, ঘুমাইতেছো। হ্যাঁ, তো বাইন ফারতেছে আমগর। শোনো না, হ্যাঁ, বলো। ওই যে পাশের বাড়ির ভাবি আছে না, ওনার হাজবেন্ড যে বিদেশে গিয়েছিল, ওনার হাজবেন্ড তো বিদেশ থেকে কিছুদিন পর পরই আসে। আর তুমি তো বিদেশ যাওনি, শহরে গিয়েছো। শহর থেকে তো আসতে এত দেরি হয় না। দেখো না, ওনার স্বামী কিছুদিন পর পর আসার, তুমি আজকে 4 মাস এখন পর্যন্ত আসো নাই। আমাদের বিয়ের 1.5 বছরে তোমার সাথে আমার ভালো করে সামনাসামনি ভাবে কথাও হয় নাই। আমি তো একটা মানুষ, বলো, এভাবে একা একা আর কতদিন থাকবো? হ্যাঁ, তুমি মানুষ। তোমার কি মনে হয় আমি কি অমানুষ? আর পাশের বাড়ির ভাবির কথা কইতেছো। আর মানুষের লোক নিয়ে আমার কম্পেয়ার করো কেন তুমি? না না, আমি ওভাবে বলতে চাইনি। তুমি মাইন্ড কেন করতেছো? তুমি বুঝো না, তুমি তো ওখানে খুব ভালোই আছো, কাজকর্ম নিয়ে বিজি আছো। কিন্তু আমার তো বাসায় আর কোনো কাজকর্ম নেই। একজন মানুষের আর কি কাজ বলো? শুধু কটা রান্না করবো আর খাবো, এটাই তো। সারাদিন তোমার কথা খুব মনে পড়ে। যখন পাশে পাশে ভাবিরা এসে বলে তাদের স্বামীদের সাথে অনেকদিন পর খুব ভালো সময় কাটাইছে, এই ধরনের কথাগুলো শুনলে না আমার কলিজাটা ফেটে যায় জানো।
কারণ তোমাকে আমি কাছে পাচ্ছি না। তুমি কবে আসবে বলো, তাড়াতাড়ি চলে আসো না। এই শোনো, আমি ইদানিং আসতে পারবো না, তুমি আমার আজ অযথা প্যারা দিও না। আর যদি মানে এত ভালো লাগে তাহলে তুমি পাশের বাড়ির ভাবির জামাই লগে গিয়ে সময় কাটাই। আ! কি? তো কি কুমু, আমি এন্দে কাজ করে আমার জীবন টানা টানা, তুমি এন্দে আমার লগে রসের আলাপ করতেছ। আমার আইতে আইতে 6-7 মাস লাগবো, তার আগে আইতে পারবো না। আচ্ছা, এতই যেহেতু কাজকর্ম নিয়ে বিজি থাকবা, তাহলে বিয়ে কেন করছিলে আমাকে? হ্যাঁ, বিয়ে করার পর কয়দিন আমার কাছে ছিলা? কয়দিন আমাকে সময় দিছো? কয়দিন আমার দিকে একটু ভালো করে তাকিয়েছো? কয়দিন আমাকে নিয়ে ঘুরতে গেছো? বলতে পারো মরে আছো তোমার কিছু? এই কাজগুলো আমি কার জন্য করি? আমার নিজের জন্য করি, তোমাদের জন্যই তো করি। আচ্ছা, সব দোষ তাহলে এখন আমার? কেন, আমি কি তোমাকে বলেছি যে তুমি আমাকে রেখে শহরে যে কাজ করো দিনের পর দিন, মাসের পর মাস, আমাকে সময় না দাও বলেছি একবারও? তুমি নিজের ইচ্ছায় গেছো, নিজের ক্যারিয়ারের জন্য গেছো। নিজের ক্যারিয়ার খাড়া করানোর জন্য তুমি আমার লাইফটাকে নষ্ট করে দিচ্ছ। শোনাই বা, আমার সাপ্পা কথা শোনো, আমি 7-8 মাসের আগে বাড়িতে ফিরবো না। রাখলাম, কাজ করতেছি। হ্যালো, হ্যালো, হ্যালো। তুমি কাজ করবা না? ঠিক আছে, তুমি কাজ করো। অনেক ধৈর্য ধরেছিলাম, না না, ধৈর্যের বাত এখন ভেঙে গেছে। এখন যে আমি কি করতে পারি সেটা আমি তোমাকে দেখিয়ে দিব। কে আসতেছে? আপনি? ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি দিদি, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। কিছু বলবেন? না দিদি, আমি বললাম না যে আপনার এখানে প্রায়ই আমি সময় দেবো। তো হঠাৎ করে মনে হলো যে দিদিরে বলে আসলাম যে আমি আবার হাসবো। আমি তো হাসিনি, এই জন্য দিদি আবার আসলাম আর কি। আচ্ছা আচ্ছা, ভেতরে আসুন, ড্রয়িং রুমে গিয়ে বসুন। আমার রান্নাঘরে রান্না চুলায় তো, আমি রান্নাটা শেষ করে আসতেছি। ঠিক আছে দিদি, যান। আচ্ছা, দাদা তো ড্রয়িং রুমে, ওনার চা না কফি একটু জিজ্ঞেস করে আসি। দাদা, চা না কফি? ওমা, ওনাকে তো ড্রয়িং রুমে বসতে বললাম, কোথায় গেল? উফ, ও ওয়াশরুমে গিয়েছে মনে হয়। আমিও না কেমন যেন পাগল হয়ে গিয়েছি। দাদা, ও আমি তো ভয় পেয়ে গিয়েছি। আপনাকে না ড্রয়িং রুমে বসতে বললাম, আপনি এখানে চলে আসছেন, আমি তো জানি না। আচমকা দেখে আর ভয় পেলাম। চা না কফি খাবেন? দেখেন দিদি, আপনি আসার পরে একটু বললাম যে বাড়িটার একটু ঘুরে ধরে দেখি। দেখতে দেখতে আপনার রুমের ভিতরে আসলাম। আসার পরে থেকে আমি একটু ক্লান্ত হয়ে গেলাম। তাই দিদি মনে করলাম যে না, দিদির বিছানাটা আমি একটু রেস্ট নেই, সেই জন্য আসলাম আর কি। খুব ভালো কাজ করছেন, সমস্যা নেই, আপনি বসে থাক। দিদি, আপনার প্রতি না আজ বিগত 8 বছর হয়ে গেছে ওই পরলোক গমন করছে, একেবারে উপরে চলে গেছে। তো আমার যে কি কষ্ট হতে, আমি তো খাওয়ার কাছে আর বলে বেড়াতে পারছি না। তাই বললাম যে আপনিও যখন বাসায় খালি খালি থাকেন আর আমিও খালি খালি, সেই জন্যে একটু আপনি যদি রাজি হয়ে যান তাহলে দুইজনে একটু আনন্দ উল্লাস করে নেই। আসলে একটা কথা আপনাকে তাহলে এখন বলে ফেলি, আমারও না আপনাকে কেমন যেন ইদানিং ভালো লাগে, কিছু বলতে ইচ্ছে করে, কিন্তু
আমি হচ্ছি মুসলিম ধর্মের, আর আপনি হচ্ছেন হিন্দু ধর্মের। মুসলিম আর হিন্দু ধর্মের মধ্যে এগুলো হয় কিনা আমি জানি না, কিন্তু এখন কেন জানি না আমার মনে হচ্ছে যদি দুজন দুজনকে ভালোবাসে, পছন্দ করে, তাহলে কোনো ধর্মই তাদেরকে আটকে রাখতে পারে না। আর এখন যেহেতু আপনি বলে ফেলেছেন আপনিও আমাকে আর আমিও আপনাকে, তাহলে তার কোনো কথাই নেই। আমি কিন্তু আপনার কথায় রাজি। কেন রাজি হয়েছে জানেন? ওই যে আমার স্বামী, ও যদি আমাকে ঠিক মতো সময় দিত তাহলে অন্য কারোর দিকে আমার চোখই যেত না। আজকে আমার চোখটা কেন খারাপ হয়েছে? শুধুমাত্র আমার স্বামীর জন্য। ও মাসের পর মাস ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, আমাকে ঠিক মতো সময় দেয় না, আমার কেয়ার করে না। এমনকি এমনকি একটা দিন নিজে ইচ্ছা করে ফোন দিয়ে আমাকে বলেন আমি কেমন আছি, কি করতেছি, শরীর কি ভালো আছে, কিছু খেয়েছি কি না খেয়েছি। দূরে আছে মানুষটা, সমস্যা নেই, একটাবার ফোন দিয়ে তো খোঁজ খবর নিতে পারে, তাও করে না। আমি এখন বুঝি বিয়ের পর নতুন নতুন কিছুদিন আমাকে ভালো লেগেছে ওর। যেমন খুশি তেমন আচরণ করেছে, আমি কখনো কিচ্ছু বলিনি। কিন্তু ইদানিং ইদানিং ও আমাকে একটু ভালোবাসে না, কোনো খোঁজ খবর নেয় না। আমার মনে হয় কি ও শহরে যে অন্য কোনো মেয়ের পাল্লায় পড়েছে। তা হতে পারে। যদি অন্য কোনো মেয়ের পাল্লায় নাই পড়ে তাহলে কেন ঘরের বউর খোঁজ খবর নেবে না? সে আদৌ কি বেঁচে আছে না মরে গেছে, কি করতেছে না করতেছে, কোনো খোঁজ খবরই নেয় না। আশেপাশে তো আরো অনেকেই আছে, প্রত্যেকটা মানুষকে আমি দেখি তাদের স্বামীরা তাদের ওয়াইফকে কত ভালোবাসে, সপ্তাহে একদিন হলেও ঘুরতে নিয়ে যায়। আমি আমি এগুলো দেখে না সহ্য করতে পারতেছি না। হ্যাঁ, আমি জাস্ট ওর প্রতি থেকে এখন আমার মন উঠে গেছে। বিশ্বাস করবেন, ও কেন জানি ওর নামও এখন আমি শুনতে পারি না। আর ওই সময় আপনাকে আমি কাছে পেয়েছি। আমি কিন্তু দিদি সবগুলো বুঝতে পারছি। আমি যখন প্রথম দিনে আপনাকে দেখেছি তখনই আপনার চোখের ভিতরে তাকায় আমি আপনার চোখে চোখে সব কিছু পেয়ে গেছি। আমি এতদিন বলবো বলবো করে বলতে পারতেছি না, তার কারণ হলো একটা, আপনাকে কিভাবে আমি বলবো। আজকে মনে করলাম যে না, সব কিছু একবারে খুলে বলবো, খুলে বলি আজকে আপনার সাথে। চলেন এখন শুরু করুন। পরে আমরা শুরু করি। এমনিতে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে, বুঝতে পারছি। আজকে যা মজা দিয়েছ দিদি। এই দিদি কিসের? কি বলবো, আজকে থেকে নাম ধরে ডাকবে, কোনো দিদি টিদি কিচ্ছু না। নাম ধরে ডাকবো? নাম কি আগেরটা ডাকবো না নতুন নামে ডাকবো? আগেরটা তো সবাই ডাকে, তুমি চাইলে নতুন কোনো নাম দিতে পারো, ভালোবাসার নাম। তোমাকে আমি একটা নাম দিলাম, তোমার নাম ভালোবাসা। আচ্ছা এখন তাহলে আসো, আবার পরে আসো। যে সময় তুমি আমাকে ডাকবে আমি তখনই চলে আসবো। যে সময় ডাকবো মানে? আমার তো প্রতিদিন দিনে 3-4 বার করে তোমাকে লাগবে। ওইটা পরে হবে না, আগে আস্তে আস্তে মাঝে 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 অপরাধ একজন আছে, উনি তো দেখতেছে, সব কিছু একটু হিসাবের ভিতরে করতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে এখন আমি আসি। হ্যাঁ ওরে আসি। অনেকদিন পর নিজের ক্ষুধাটা মেটাতে পারলাম। উফ, যেটা এতদিন স্বামীকে দিয়ে হয়নি সেটা আজকে দাদাকে দিয়ে হয়েছে। আসলে ওনাদের তো পাওয়ার পায় কিভাবে? যাই হোক, বেশি পাওয়ারের মানুষই তো আমার দরকার, কারণ অনেকদিন ধরে ক্ষুধার্ত আমি। ফ্রেশ হই।
এবার কি হয়েছে? বমি করতেছো কেন? কিছু না। তুমি হঠাৎ এতদিন পরে এতদিন আসোনি কেন? তোমাকে খুব মিস করেছি আমি, জানো। হ্যাঁ, আচ্ছা বলো তো বিষয়টা কি? না, না, আসলে হয়েছে কি, কয়েকদিন ধরে মানে ঘুম হচ্ছিল না। এর জন্য হয়তো মাথার একটু ঘোরা ছিল, ওইটার জন্য আর কি বমি টমি পাচ্ছে আর কি। শোনো, আমাকে তুমি বরং বরং বুঝাইও না, কারণ ঘুম না হইলে মানুষের বমি আসে না, এটা আমাকে বুঝাইলে হইব? কি হয়েছে আমাকে খুলে বলো। আর তেমন কিছু হয়নি। তো কেমন কিছু না হলে তুমি বমি করতেছো কেন? বমি এমনিই করতেছি, তেমন কিছু না। দেখো, তুমি কিন্তু আমার কাছে কোনো কিছু লুকাবে না। না, লুকাচ্ছি না। আরে তুমি এতদিন পরে, দীর্ঘ 8টা মাস পরে তুমি শহর থেকে এখানে আসছো, এখন আমার সাথে এই ধরনের কথাবার্তা বলবা বলো? হ্যাঁ, শহর থেকে তো অনেক আশা নিয়ে আইছিলাম যে তোমার নিয়ে আদর্শ করবো, তোমার নিয়ে ঘোরাঘুরি করবো, অতদিন পর বোর কাছে যেতেছি, একটু ফিলিংসের ব্যাপার স্যাপার আছে। কিন্তু এখন আইসা যেটা দেখলাম, ওইটা দেখে তোমার ওই ফিলিংস গুলো না মরে গেছে। আর তুমি আমাকে বুঝাইতেছো তোমার মাথা ঘুরেতেছে, ঘুম কম হয়েছে, সেই বিধে তুমি বমি করতেছো। শোনো, এখনো সময় আছে, আমাকে খুলে বলো কি হয়েছে। যদি সেটা না বলো, তাহলে কিন্তু আমি বাধ্য হবো তোমার মা বাবার ডাইকা এখানে আনার। কোথাকার না কোথাকার পেট টেট লাগায়া এখন বমি করতেছো, বলতেছো যে মাথা ঘুরেতেছে, ঘুম কম হয়েছে, সেজন্য বমি করতেছো না? হ্যাঁ, আমি প্রেগনেন্ট। আমি প্রেগনেন্ট। তুমি প্রেগনেন্ট? আমি তো গত 8 মাসের ভিতর বাড়িতে আসি নাই, তুমি প্রেগনেন্ট কিভাবে হইছো? কিভাবে হয়েছে? তুমি তো বাড়িতে আসবা না, কারণ আমাকে তো তোমার মানুষ বলে কোনো মূল্যায়নও করো না। আমি তো কোনো মানুষই না, আমি তো মানুষের কাতারেই পড়ি না। যদি মানুষের কাতারে পড়তাম না, এই 8 মাসে একটা বারের জন্য হলেও তুমি বাড়িতে আসতা, আমার কাছে আসতা, আমাকে সময় দিতা, মাঝে মাঝে ফোন দিয়ে খোঁজ খবর নিতে যে ইভা তুমি কেমন আছো, কি করতেছো, খাইছো তাইছো, শরীর ভালো আছে। কিচ্ছু করোনি। তোমার মতো স্বামীদের লাভ কি আমার? যেই স্বামী কিনা বউর প্রতি কোনো কেয়ারই নেই, কোনো ভালোবাসাই নেই, যত্নই নেই। দরকার নেই তো সেরকম ভালোবাসার, দরকার নেই তেমন স্বামীর। রিপন চন্দ্র দাস, ওর সাথে আমার সম্পর্ক হয়েছে, ওর বাচ্চা আমার পেটে। বুঝতে পেরেছ? কথা ক্লিয়ার? কি বললা? রিপন চন্দ্র দাস? সে তো আমার বড় ভাই। আমার বড় ভাই মানে তোমার বাসরের ফ্রেন্ড। তুমি ওনার সাথে এরকম খারাপ কাজটা কেমনে করলা? পেরেছি। কারণ একটা মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় না, তখন সে পৃথিবীর জঘন্যতম কাজটাও করতে পারে। আর আমিও করেছি। তুমি যখন অবহেলা করেছো, তোমার ভালোবাসা পাইনি, তোমার কাছ থেকে কষ্ট পেয়ে আরেকজনের কাছে ভালোবাসা খুঁজতে গিয়েছিলাম, সেখানকার ফলই আমার পেটে। ঠিক আছে, যেহেতু সব দোষী আমার, তাহলে শাস্তি কি আমি পাবো নাকি ওই রিপন চন্দ্র দাস পাবে, সেটা সিদ্ধান্ত আমি নিজে নেব। তোমাকে কি বলবো? তুমি তো আমার ঘরের বউ, তোমাকে কিছু বলা আমার জন্য অন্যায় হবে। এখন আমি ওই রিপন চন্দ্র দাসকে দেখতেছি। শোনো না, কিন্তু একটা সমস্যা হয়েছে এখানে। কি সমস্যা বলো? তুমি বিশ্বাস করো, তুমি ব্যতীত একমাত্র আমি রিপনের সাথে শারীরিক সম্পর্ক করেছি, আর কারোর সাথে করিনি। এখন ওই বাচ্চা মেনে নিচ্ছে না, আমি কি করব বলো, কোথায় যাব? দেখো, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। আসলে আমি সময় না দেওয়াতেই তো এই কাজটা হয়েছে। আমি আমার ভুলটুকু বুঝতে পারছি। এই বাচ্চা আমার স্বীকৃতিতে বড় হবে। আমি ওর বাবা, আমার পরিচয় সে বড় হবে, এই সমাজে আমার পরিচয় বাঁচবে। তুমি তাতে মন খারাপ করো না। ঠিক আছে, কিন্তু এই রিপনের একটা উচিত শিক্ষা দিতেই হবে। ওই রিপনকে যে আমি কি করি, রিপন চন্দ্র দাসকে আমি রিপন চন্দ্র ভাস বানিয়ে ফেলবো। এখন আপনারাই বলেন, এই নরপিশাচে কি বিচার হওয়া উচিত? আপনারা যেটা করবেন সেটাই আমি রাজি। বিচারের মধ্যে ওনার বিচার একটাই করা যায়, কারণ আমরা ওনার প্রতিবেশী, এলাকার সবাই ওনাকে দেখে ভয় পেত।
কিন্তু উনি যে এরকম একটা কাজ করবে, এক ধর্মের লোক হয়ে আরেক ধর্মের লোককে অপমান করে কথা বলবে, সেটা তো মেনে নেওয়া যায় না। আর এমন একটা ভুল উনি সৃষ্টি করছে এই সমাজের মধ্যে, এটার জন্য ওনার কঠিন বিচার হওয়া উচিত। কি বলেন দাদা? হ্যাঁ, আসলে ওনার এমন বিচার হওয়া উচিত যে ওকে দেখে যাতে এলাকার সবাই ভয় পায়, ভয়ে থরথর করে কাঁপে, যে এইরকম আর ভুল করার সাহস যাতে কেউ না পায়। চুপ, তোর কোনো ক্ষমা নাই। শোনেন, বিচার দুইটা দিলে দুইটাই। একটা হচ্ছে গিয়া, যদি আমারে খুশি করতেছে এবং আমার বর ইজ্জত বাঁচাতেছে, তাহলে ওরে জুতার মালা দিয়ে পুরো এগারাম ঘুরাই তুইব। আর যদি এটা রাজি না হয়, তাহলে ওরা পুলিশে দিতে হইব। জি না, আসলে উনি আমাদের এলাকার মধ্যে যাই হোক একটা স্বনামধন্য ব্যক্তি ছিলেন। উনার বিচার তো ওই যে জুতার মালা দিলে হবে না, পুলিশেই দেওয়া লাগবে। কি কর? হ্যাঁ, কঠিন বিচার হওয়া লাগবে। তাহলে এখন আপনি ওনার সন্তানকে নিজের সন্তান বলে মেনে নিচ্ছেন, এটাই তো? হ্যাঁ, আমার ওয়াইফের যেহেতু করবে, সেটা আমি স্বীকৃতি দিয়ে আমার সন্তানের পরিচয় বলে করবো। আর তোর মতো কালপিটের বিচার করবে আইন। চল বাবা ভাই। আচ্ছা।